রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আধিপত্য বজায় রাখতে আগামী 10 বছরে 300 নতুন যুদ্ধবিমান প্রয়োজন যুক্তরাষ্ট্রের। আবার পারমাণবিক বোমা পরীক্ষার যুগে প্রবেশ করছে বিশ্ব। তাজিকিস্তান থেকে গোপনে সামরিক ঘাঁটি গুটিয়ে আনল ভারত। ডোনাল্ড ট্রাম্প মোদিকে খুনি বলায় তোলপাড় গোটা ভারতে। মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র ভারত নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। ভারত যুক্তরাষ্ট্র থেকে পাবে তেজাস বিমানের ইঞ্জিন। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে আগামী 10 বছরে কমপক্ষে 300 নতুন যুদ্ধ বিমান কিনতে হবে দেশটির বিমান বাহিনীর জন্য। এর জন্য দেশটিকে খরচ করতে হবে কমপক্ষে $90 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে জাতীয় প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করতে হলে এটি করতে হবে তাদেরকে। ট্রাম্পের নতুন প্রতিরক্ষা কৌশলের আলোকে বিমান বাহিনীর জন্য 300 নতুন বিমান সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির এয়ারফোর্স। এ বিষয়ে গোপন নথির ভিত্তিতে খবর প্রকাশ করেছে ব্রেকিং ডিফেন্স এবং ডিফেন্স নিউজ নামক যুক্তরাষ্ট্রের দুটি ওয়েবসাইট। এতে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 1271টি যুদ্ধ বিমান সক্রিয় রয়েছে। আগামী 10 বছরে এ সংখ্যা বৃদ্ধি করতে হবে 1558-তে। অন্যথায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখা যাবে না। পরিকল্পনায় বলা হয়েছে 2030 সালের মধ্যে কমপক্ষে 100 নতুন যুদ্ধ বিমান সংগ্রহ করতে হবে। কিন্তু অর্থের ঘাটতি, সমরাস্ত্র শিল্পের উৎপাদন সক্ষমতা এবং যুদ্ধ বিমান আধুনিকায়ন প্রতিযোগিতার কারণে বিলম্ব হবে নতুন যুদ্ধ বিমান সংগ্রহ করা। বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয়েছে নতুন যুদ্ধ বিমান সংগ্রহের ক্ষেত্রে F-15EX এবং F-35 স্টেলথ ফাইটারকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু বোয়িং বছরে মাত্র 24টি F-15EX যুদ্ধ বিমান নির্মাণে সক্ষম। তাদেরকে দিয়ে বছরে 36টি F-15 যুদ্ধ বিমান নির্মাণ করাতে হলে অতিরিক্ত অনেক অর্থ প্রয়োজন হবে। অপরদিকে লকহিড মার্টিন 2030 সাল পর্যন্ত বছরে 100টি নতুন F-35 বিমান নির্মাণে সক্ষম। কিন্তু এত বিপুল সংখ্যক নতুন বিমান নির্মাণ করলে সংস্থাটি পুরনো কোনো F-35 বিমান আধুনিকায়ন করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করা হয়েছে চীনকে মোকাবেলার জন্য। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র F-47 নামক 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণের পরিকল্পনা করছে। এছাড়া আধুনিকায়ন করতে হবে সার্ভিসে থাকা শত শত যুদ্ধ বিমান। কিন্তু এসবই বাধাগ্রস্ত হবে নতুন যুদ্ধ বিমান নির্মাণ শুরু হলে। এখন থেকে নিয়মিত পারমাণবিক বোমার পরীক্ষা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, যেহেতু অন্য একটি দেশ নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তাই আমরাও এর পরীক্ষা চালাবো। ট্রাম্প বলেন, আমাদের কাছে অনেক বেশি পারমাণবিক বোমা আছে, সেখানে পৌঁছাতে চীনের আরও 5 বছর সময় লাগবে। চলতি সপ্তাহে রাশিয়া পারমাণবিক বোমা বহনের সক্ষম বুরেভেস্টনিক নামক একটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়। এরপর ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন নিয়মিত পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিতে। এর আগে যুক্তরাষ্ট্র 1992 সালে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। বৃহস্পতিবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি জিনপিং এর সাথে আলোচিত দ্বিপাক্ষিক বৈঠকের কয়েক মুহূর্ত আগে ঘোষণা দেন পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর বিষয়। 1996 সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির পর পারমাণবিক শক্তিধর দেশগুলো বন্ধ করে নিয়মিত পারমাণবিক পরীক্ষা চালানো। তবে ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবারের নির্দেশনার পর বিশ্ব আবার ফিরে যাচ্ছে পারমাণবিক বোমার পরীক্ষার যুগে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায় 1945 সালে। এরপর 1992 সাল পর্যন্ত 1000-এর অধিক পারমাণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি। এভাবে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়াও শত শত পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে 1996 সালের আগ পর্যন্ত। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে উদ্বিগ্ন চীনের পারমাণবিক মজুদ বৃদ্ধির নিয়ে। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চীনের কাছে 3 শতাধিক, যুক্তরাষ্ট্রের কাছে 3500-এর বেশি পারমাণবিক বোমা মজুদ আছে। রাশিয়ার কাছে কতটি পারমাণবিক বোমা রয়েছে তার প্রকৃত তথ্য নেই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, তবে ধারণা করা হয় এ সংখ্যা 5000-এর বেশি।
তাজিকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় দুটি বিমান ঘাঁটি। 3 বছর আগে ভারত গোপনে তাজিকিস্তান থেকে গুটিয়ে এনেছে তাদের গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি। তবে এই খবর এতদিন পর্যন্ত গোপন রাখে মোদী সরকার। এ খবর সামনে আসে শুক্রবার এবং এ নিয়ে আরেক দফা তীব্র সমালোচনা চলছে মোদী সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, চীন ও পাকিস্তানের চাপের কারণে তাজিকিস্তান তাদের দেশ থেকে ভারতীয় সেনাদের বিদায় করেছে এবং বন্ধ করেছে ঘাঁটি। 1991 সালে তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর ভারতীয় সহায়তায় তাজিকিস্তানে দুটি বিমান ঘাঁটি তৈরি হয় আয়নি এবং ফারখোর এলাকায়। ভারতীয় $10 কোটি সহায়তায় বিমান ঘাঁটি দুটি তৈরির পর লিজ নেওয়ার মাধ্যমে ঘাঁটি দুটি পরিচালনা করে ভারত। মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত সেখানে যুদ্ধ বিমান ও বিমান সেনা মোতায়েন করে। এসব বিমান ঘাঁটি থেকে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর নজরদারি চালাতে পারত ভারত, কারণ তাজিকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান ও চীনের সীমান্ত। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি এলাকায় সীমান্ত রয়েছে তাজিকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে। এখানেই অবস্থিত প্রাচীন ওয়াখান করিডোর। এখানে প্রাচীন একটি রাস্তার সাহায্যে ভারত ও মধ্য এশিয়ার সাথে যোগাযোগ ছিল একসময়। এলাকাটি তাজিকিস্তান সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তাজিকিস্তানের ঘাঁটি থেকে আফগানিস্তানের সাথে যোগাযোগও ভারতের জন্য সহজ ছিল। 2021 সালে আফগানিস্তানে তালেবানদের বিজয়ের পর ভারত তাদের নাগরিকদের উদ্ধারে ব্যবহার করেছিল তাজিকিস্তানের এই ঘাঁটি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাজিকিস্তানে ভারতীয় বিমান ঘাঁটি পরিচালনা এবং সেখানে ভারত যুদ্ধ বিমান মোতায়েনের পর চীন ও পাকিস্তানের চাপের মুখে পড়ে তাজিকিস্তান সরকার, যে কারণে 2022 সালের পর দেশটি ভারতের সাথে আর বিমান ঘাঁটি লিজের চুক্তি নবায়ন করেনি। ফলে ভারতকে ঘাঁটি দুটি ছেড়ে চলে আসতে হয়েছে। এর ফলে সেখানে ভারতীয় বিনিয়োগে কেবল গচ্চা যায়নি, বরং ভারত হারিয়েছে বড় ধরনের কৌশলগত সুযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন খুনি হিসেবে আখ্যায়িত করার পর এ নিয়ে তীব্র তোলপাড় চলছে গোটা ভারত জুড়ে। বিরোধী রাজনীতিবিদ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে চলছে মোদী বিরোধী তীব্র সমালোচনার তুফান। তীব্র ব্যঙ্গ বিদ্রুপ চলছে মোদী ও 56 ইঞ্চি বুকের ছাতি নিয়ে। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন খুনি হিসেবে আখ্যায়িত করেন। ওই বক্তব্যে ট্রাম্প আবারও বলেন, মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে 7টি সুন্দর আর আধুনিক ব্র্যান্ডের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধ বন্ধের জন্য তিনি সরাসরি টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। যে অনুষ্ঠানে ট্রাম্প মোদীকে একজন খুনি হিসেবে আখ্যায়িত করেছেন, সেই একই সময় তিনি ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনিরের। ট্রাম্প বলেন, শাহবাজ শরীফ একজন দারুণ ব্যক্তি, আর আসিম মনির হলো আমার প্রিয় ফিল্ড মার্শাল। সে একজন গ্রেট ফিল্ড মার্শাল, আর ফিল্ড মার্শাল মানে হলো একজন বড় মাপের যোদ্ধা। একদিকে মোদীকে খুনি আখ্যা, অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এমন প্রশংসা যেন আগুনের শেলের মতো বিদ্ধ হয়েছে মোদী সরকার সহ অনেক ভারতীয়দের মনে। অনেকে মোদীর তীব্র সমালোচনা করে বলেছেন, কোথায় গেল তার 56 ইঞ্চি ছাতি। কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, আদানি গ্রুপের চাঞ্চল্যকর খবর ফাঁস করে যুক্তরাষ্ট্র ভারতকে পথে বসানোর পর এবার মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ছেলে খেলা শুরু করেছেন। এর আগেও নিজ দেশে বসে ডোনাল্ড ট্রাম্প মোদীকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কিন্তু এবার দেশের বাইরে, তাও আবার একেবারে এশিয়ার মাটিতে দাঁড়িয়ে এভাবে মোদীকে খুনি বলেন ট্রাম্প। ভারতের কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে কোনো দেশের সরকার প্রধানের বক্তব্য ভারতের জন্য শুধু নয়, বরং বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। এটা কেবল মোদীকে নয়, বরং ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারকে চরম অপমান। আর প্রধানমন্ত্রীর চেয়ারকে অপমান মানে গোটা ভারতকেই অপমান করা হলো। সুব্রত বসু বলেন, মে মাসের যুদ্ধে যুদ্ধ বিমান ভূপাতিত করা নিয়ে এ পর্যন্ত 56 বার বলেছেন ট্রাম্প। আরেকবার বললেই ছাড়িয়ে যাবে মোদীর 56 ইঞ্চি বুকের ছাতি। নরেন্দ্র মোদী একবার এক সাক্ষাৎকারে নিজেকে 56 ইঞ্চি বুকের ছাতির মানুষ হিসেবে দাবি করেন। এরপর থেকে বিভিন্ন ঘটনায় চলছে তার এই 56 ইঞ্চি ছাতি নিয়ে ব্যাপক ট্রোল। এক সপ্তাহ আগে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়, মোদী তার ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানির ঋণগ্রস্ত কোম্পানিকে বাঁচাতে রাষ্ট্রীয় জীবন বীমা নিগম বা LIC থেকে $3.9 বিলিয়ন ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এভাবে একের পর এক ইস্যুতে অনেকদিন ধরে তীব্র তোপের মুখে রয়েছে বর্তমানে মোদী সরকার। অপরদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাথে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেননি নরেন্দ্র মোদী।
যুক্তরাষ্ট্র ভারত 10 বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আগামী 10 বছরের জন্য করা হয়েছে এই চুক্তি। শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে উভয় দেশ এই চুক্তি করে। চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্র থেকে F404 ইঞ্জিন সহ আরও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম কিনতে পারবে। F404 ইঞ্জিন ভারত ব্যবহার করে তাদের তেজাস যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে। তবে দুই দেশের তিক্ত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি স্থগিত করে ভারতকে ইঞ্জিন সরবরাহ। ফলে ভারত তৈরি করতে পারছিল না তাদের বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় তেজাস যুদ্ধ বিমান। শুক্রবারের প্রতিরক্ষা চুক্তির ফলে ভারত দ্রুত এখন এই ইঞ্জিন সংগ্রহ করতে পারবে। মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের পর পিট হেগসেথ এক্স বার্তায় বলেন, এই চুক্তি আঞ্চলিক সহযোগিতা এবং প্রতিরোধমূলক সক্ষমতা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করবে। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে। যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে, আর তাতেই ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব, প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে, পারমাণবিক ট্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবেই। ট্রাম্পের ঘোষণায় এই গতি আরও তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে, চীনের ঐতিহাসিক লক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসে মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্ররোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনো নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? নিষেধাজ্ঞা যে বিষ থেকেই জন্ম নিল ইরানের শক্তি। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞাই হবে ইরানের পতনের সূচনা, কিন্তু সেই নিষেধাজ্ঞাই হয়ে উঠল তাদের পুনর্জন্মের আগুন, যে আগুনে ইরান পড়ল কিন্তু নিঃশেষ হলো না, বরং আরো শক্তিশালী, আরো আত্মনির্ভর হয়ে উঠল। গত 4 দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানকে দুর্বল করার জন্য একের পর এক অর্থনৈতিক অবরোধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল তেহরানের ঘড়ির কাঁটা থামিয়ে দেয়া, কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। আজ সেই নিষেধাজ্ঞাই ইরানের জাতীয় অগ্রগতির সূচনা বিন্দুতে পরিণত হয়েছে।
ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, নিষেধাজ্ঞার চাপে ইরান বাধ্য হয়েছিল নিজের ভেতর তাকাতে। আমদানি নয়, উদ্ভাবনী হয়ে উঠেছিল বেঁচে থাকার একমাত্র পথ। তেলের ওপর নির্ভরতা কমিয়ে তারা গড়ে তোলে প্রতিরোধমূলক অর্থনীতি। একসময় বাজেটের 85% যেখানে তেল থেকে আসতো, এখন সেটি নেমে এসেছে 35%। কিন্তু পতনের বদলে এটাই খুলে দিয়েছে নতুন দিগন্ত। তেল বহির্ভূত খাতের বিস্তার, দেশীয় শিল্পের উত্থান আর অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। আরো বিস্ময়কর, নিষেধাজ্ঞার সময়ই ইরান করেছে জ্ঞানভিত্তিক বিপ্লব। দেশটির উচ্চ প্রযুক্তি রপ্তানি বেড়েছে 42%, জ্ঞানভিত্তিক পণ্যের রপ্তানি 68%। বৈজ্ঞানিক গবেষণায় তারা এখন বিশ্বে 15তম স্থানে, ন্যানো প্রযুক্তিতে শীর্ষ 6 দেশের মধ্যে। একসময় যে জাতির প্রযুক্তি, কিন্তু আজ তারা প্রযুক্তি রপ্তানি করছে। এই আত্মনির্ভরতার প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওষুধ শিল্পে ইরান এখন 85% চাহিদা নিজেরাই মেটায়। কৃষিতে তারা প্রায় 97% স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা আজ আর পশ্চিমাদের দয়ার দান নয়, ইরানের নিজের অর্জন। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা তাদের আকাশও দিয়েছে। নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সবকিছুই হয়েছে সেই সময় যখন পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান হাঁপিয়ে পড়বে। কিন্তু ইরান তখন তৈরি করেছে আকাশে চোখ, সাইবারের ঢাল আর সীমান্তে ভয়হীন প্রতিরোধের প্রতীক। বিশাল জনসমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি বলেছিলেন, আমরা অগ্রগতি অর্জন করেছি নিষেধাজ্ঞার সময়ই। মার্কিনীরা বলেছিল এই অর্থনৈতিক চাপ ইতিহাসে নজিরবিহীন। তারা মিথ্যা অনেক বলে, কিন্তু এটুকু সত্য বলেছিল। আর সেই নজিরবিহীন চাপে আমরা দাঁড়িয়ে গেছি বিশ্বের শীর্ষ সারিতে। তিনি আরো বলেছিলেন, তারা চেয়েছিল আমাদের উৎপাদনের চাকা থেমে যাক, কিন্তু আমাদের শ্রমিকরা রণক্ষেত্রের সৈনিক হয়ে তা হতে দেয়নি। আর যখন বিশ্ব ডলার নির্ভর বাণিজ্যের শৃঙ্খলে আবদ্ধ, তখন ইরান সেই শৃঙ্খল ভেঙে গড়ে তুলেছে নতুন মিত্রতার বলয়। চীন, রাশিয়া, ভারত, ব্রিক্স ও সাংহাই জোটের সঙ্গে গভীর সম্পর্ক। বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার শুরু করে তারা ঘোষণা দিয়েছে, আমরা আর কারো ছায়া নই। সবশেষে ইতিহাসের এক অদ্ভুত শিক্ষা যেন ইরান বিশ্বকে দেখিয়েছে, নিষেধাজ্ঞা ধ্বংস করে না, প্রস্তুত করে। চাপ ভেঙে দেয় না, গড়ে তোলে। যেখানে পশ্চিম চেয়েছিল এক দেশকে নিঃশেষ করতে, সেখানে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, ইরান নামের সেই অদম্য প্রতিরোধ। দক্ষিণ লেবাননের আকাশে আবারও ধোঁয়া। ব্লিদা শহরের ভাঙা দেয়ালে ধুলোর মতো ছড়িয়ে আছে ক্ষোভ, প্রতিরোধ আর শপথের গন্ধ। সেই মুহূর্তে রাজধানী বৈরুত থেকে এক বজ্রধ্বনি ভেসে এলো, যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশের মুখোমুখি হতে প্রস্তুত থাকুক সেনাবাহিনী। এ ছিল লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের নির্দেশ। ব্লিদায় এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পৌরকর্মী ইব্রাহিম সালামে। তিনি মারা যান নিজের দায়িত্ব পালনকালে, যেন এক সাধারণ মানুষ, কিন্তু তার মৃত্যু জাগিয়ে তোলে পুরো জাতিকে। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল রুডলফে হাইকাল ভোরে ঘটনাটি রাষ্ট্রপতিকে অবহিত করলে আউন সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, দক্ষিণের মাটিতে যদি আবার কোনো শত্রুর পা পড়ে, লেবাননের সেনারা যেন সেই মাটি তাদের কবর বানিয়ে দেয়। রাষ্ট্রপতি এই হামলাকে ইসরায়েলের চলমান আগ্রাসী অনুশীলনের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা হয়েছে ঠিক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের পরেই, এ যেন শান্তির আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এদিকে এই হামলার পর হিজবুল্লাহর বিবৃতি যেন পুরো মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে দিল। তাদের ভাষায়, অপরাধী ইহুদিবাদী শত্রু লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, আন্তর্জাতিক আইনকে উপহাস করছে, আর এর পেছনে রয়েছে ওয়াশিংটনের আশীর্বাদ। হিজবুল্লাহ সরাসরি অভিযোগ তুলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই আগ্রাসনে সবুজ সংকেত দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকান রাষ্ট্রদূতের সফর আর মেকানিজম কমিটির বৈঠকের পরপরই হামলা। এ কাকতালীয় নয়, এ পরিকল্পিত যোগসাজশ। হিজবুল্লাহ রাষ্ট্রপতি আউনের নির্দেশের প্রশংসা করে বলেছে, জাতীয় ও সাহসী সিদ্ধান্ত। তারা লেবাননের সেনাবাহিনীকে পূর্ণ রাজনৈতিক ও প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এই বর্বর শত্রুর মুখোমুখি হতে হলে সেনাদের হাতে দিতে হবে পূর্ণ ক্ষমতা, আর জনগণের হৃদয় জ্বালাতে হবে ঐক্যের আগুন। একই সঙ্গে তারা লেবানন সরকারকে সতর্ক করেছে, আর কোনো বিলম্ব নয়, ইসরায়েলের আগ্রাসন রুখতে এখনই জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী নওয়াব সালামও আক্রমণটিকে লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণের মানুষ আমাদের জাতির মর্যাদার জন্য রক্ত দিচ্ছে, আমরা তাদের পাশে আছি, পুরো দেশ তাদের সঙ্গে। যুদ্ধবিরতির 1 বছর পার হলেও ইসরায়েল বারবার লঙ্ঘন করছে চুক্তির শর্ত। তারা এখনো দখল করে রেখেছে সীমান্তের 5টি এলাকা, লাব্বনে, মাউন্ট ব্লাড, ওয়াইদা পাহাড়, আজিয়ে ও হাম্মামিস। লেবাননের ভাষায় এ শুধু আগ্রাসন নয়, এক অপমান।
কিন্তু এবার লেবানন চুপ নেই। রাষ্ট্রপতির কণ্ঠে এসেছে দৃঢ় প্রতিজ্ঞা। সেনাবাহিনীর চোখে জ্বলে উঠেছে নতুন আগুন, আর হিজবুল্লাহর প্রতিধ্বনি ভেসে গেছে সীমান্তের ওপারে। আমরা শত্রুকে চিনি, আমরা জানি কিভাবে তার মোকাবিলা করতে হয়। এই উত্তপ্ত সীমান্তে এখন একটাই বার্তা প্রতিধ্বনিত: যুদ্ধবিরতি ভাঙলে প্রতিশোধের দরজা খুলবে, আর সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারো নেই। তুরস্কের প্রতিরক্ষা ইতিহাসে 2025 সালের 28 অক্টোবর এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যখন প্রথম দেশীয়ভাবে নির্মিত আলতাই প্রধান যুদ্ধ ট্যাঙ্ক তুর্কি সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিলেন, তখন সেটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং এটি ছিল তুরস্কের কৌশলগত আত্মনির্ভরতার এক স্পষ্ট ঘোষণা। এরদোয়ান ঘোষণা দিলেন, আমরা আজ এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে তুরস্ক আর অনুসারী নয়, বরং পথপ্রদর্শক। এই ঘোষণা শুধু একটি সামরিক অনুষ্ঠানের বক্তব্য নয়, বরং তুরস্কের গত 2 দশকের প্রতিরক্ষা শিল্প বিপ্লবের সারসংক্ষেপ। বিদেশি অস্ত্র নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজস্ব প্রযুক্তি, গবেষণা ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার যে স্বপ্ন এরদোয়ান 2000-এর দশকের শুরুতে দেখেছিলেন, আলতাই ট্যাঙ্ক সেই স্বপ্নের এক বাস্তব প্রতিফলন। তুরস্ক দীর্ঘদিন ধরে আধুনিক ট্যাঙ্কের জন্য বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। মূলত জার্মান লিওপার্ড 2 ও আমেরিকান M60 সিরিজের ট্যাঙ্কগুলি তুর্কি সেনাবাহিনীর মেরুদণ্ড ছিল। কিন্তু 2000 সালের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর বা স্পেয়ার পার্টস পাওয়া ক্রমেই কঠিন হয়ে ওঠে। সিরিয়া ও ইরাকে তুরস্কের সামরিক অভিযানের কারণে পশ্চিমা দেশগুলো বারবার অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। এই প্রেক্ষাপটে 2007 সালে তুরস্ক জাতীয় যুদ্ধ ট্যাঙ্ক উন্নয়ন প্রকল্প শুরু করে। 2008 সালে তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর SSB দেশীয় প্রতিষ্ঠান BMC-কে প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব দেয়। লক্ষ্য ছিল একটি সম্পূর্ণ তুর্কি ডিজাইন করা প্রধান যুদ্ধ ট্যাঙ্ক তৈরি, যা 21 শতকের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে সক্ষম হবে। এর নাম দেয়া হয় আলতাই। তুরস্কের সামরিক ইতিহাসে বীরত্বপূর্ণ এক জেনারেল ফখরুদ্দিন আলতাইয়ের স্মরণে আলতাই প্রকল্পের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেমের প্রযুক্তি সহায়তা নেওয়া হয়। এর নকশায় কোরিয়ান K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্কের প্রভাব দেখা গেলেও পরবর্তী পর্যায়ে তুরস্ক নিজস্ব সাবসিস্টেম, ইলেকট্রনিক্স ও সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন করে। 2025 সালে প্রেসিডেন্ট এরদোয়ান যে ট্যাঙ্কগুলোর সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু করেন, সেগুলো পুরোপুরি দেশীয়ভাবে নির্মিত। উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করছে BMC-এর সাকারিয়া প্রদেশের উচ্চ প্রযুক্তি কমপ্লেক্স, যা 8,40,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এর মধ্যে 63,000 বর্গমিটার ইনডোর উৎপাদন লাইন, গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা, টেস্টিং গ্রাউন্ড এবং সিমুলেশন সেন্টার রয়েছে। এরদোয়ানের ঘোষণা অনুযায়ী প্রতি মাসে 8টি আলতাই ট্যাঙ্ক উৎপাদিত হবে, অর্থাৎ বছরে প্রায় 96টি। প্রথম ধাপে মোট 250টি ইউনিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একই কারখানায় প্রতি মাসে 10টি আলতাই সাজোয়া যুদ্ধযান তৈরি হবে। আলতাই ট্যাঙ্কের নকশা করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা মাথায় রেখে। এটি তুরস্কের ভৌগোলিক বৈচিত্র্য, পর্বত, মরুভূমি, শহুরে অঞ্চল সব জায়গায় কার্যকরভাবে ব্যবহারযোগ্য। এর মূল বৈশিষ্ট্য হল ইঞ্জিন শক্তি 1500 হর্স পাওয়ারের 12 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, BMC পাওয়ারের নিজস্ব বালতু ইঞ্জিন। সড়কে গতিবেগ 65 কিলোমিটার পার আওয়ার, দুর্গম এলাকায় 45 কিলোমিটার পার আওয়ার। ট্রান্সমিশন 6 ফরওয়ার্ড ও 3 রিভার্স গিয়ার, সম্পূর্ণ স্বয়ংক্রিয়। সাসপেনশন সিস্টেম ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত হাইড্রোপ নিউমেটিক সাসপেনশন, যা স্থিতিশীল ও আরাম নিশ্চিত করে। দলগত ধারণ ক্ষমতা 4 জন, কমান্ডার, গানার, লোডার, ড্রাইভার। এটি 60% ঢাল বেয়ে উঠতে পারে এবং 30% পার্শ্ব ঢাল সহ্য করতে সক্ষম। ট্যাঙ্কটির অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থায় রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার, LRF, উন্নত ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম ও ডিজিটাল টার্গেট ট্র্যাকিং প্রযুক্তি। ফলে দীর্ঘ দূরত্বেও লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করা সম্ভব। এর পাশাপাশি উন্নত কম্পোজিট আর্মার, স্বয়ংক্রিয় গোলাবারুদ এবং লোডিং ব্যবস্থা আর নাইট ভিশন সেন্সর ট্যাঙ্কটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রতিযোগিতামূলক করেছে। তুরস্কের প্রতিরক্ষা নীতির কেন্দ্রে রয়েছে বিদেশি নির্ভরতা থেকে মুক্তি। 2000 সালে যেখানে দেশের প্রতিরক্ষা খাতে বিদেশি প্রযুক্তি নির্ভরতা ছিল 80% বেশি, 2025 সালে তা নেমে এসেছে 20% নিচে। এরদোয়ান গর্বের সাথে বলেন, আমরা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রায় সব চাহিদাই দেশীয় প্রযুক্তি দিয়ে পূরণ করতে পারছি। বর্তমানে তুরস্ক নিজেই তৈরি করছে বাইরাক্তার ও আঙ্কা সিরিজের ড্রোন, SOM ও টাইফুন মিসাইল, মিলজেম যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং
কান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এর পাশাপাশি তুরস্ক 2024 সালে বিশ্বব্যাপী ড্রোন রপ্তানিতে 65% মার্কেট শেয়ার দখল করেছে, যা এক অভূতপূর্ব অর্জন। তুরস্কের জন্য আলতাই কেবল একটি সামরিক যন্ত্র নয়, এটি জাতীয় গর্ব ও রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক। এরদোয়ান তার বক্তব্যে বলেন, আমরা আর এমন এক জাতি নই যারা অনুসরণ করে, আমরা এখন এমন এক জাতি যারা নেতৃত্ব দেয়। এই উক্তির মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, তুরস্ক এখন আর পশ্চিমা দেশগুলোর শর্তের উপরে নির্ভর করে প্রতিরক্ষা পরিকল্পনা করবে না, বরং নিজস্ব গবেষণা, প্রযুক্তি ও অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। তবে এই প্রকল্পের পথ মোটেই মসৃণ ছিল না। জার্মানির কাছ থেকে পাওয়ার ইউনিট, ইঞ্জিন ও ট্রান্সমিশন সরবরাহে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পুরো প্রকল্প কয়েক বছর পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে তুরস্ক নিজস্ব ইঞ্জিন তৈরির সিদ্ধান্ত নেয়। বিএমসি পাওয়ারের বালতু ইঞ্জিন প্রকল্প শুরু হয়, যা এখন 10,000 কিলোমিটারেরও বেশি পরীক্ষামূলক চালানো সম্পন্ন করেছে। যদিও প্রাথমিক পর্যায়ে কিছু ট্যাঙ্কে বিদেশি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে সব ইউনিটে সম্পূর্ণ দেশীয় পাওয়ার সিস্টেম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এরদোয়ান বলেছেন, আমরা অবরোধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও এই স্তরে পৌঁছে গেছি। আমাদের পথ হয়তো ধীর হয়েছে, কিন্তু থেমে যায়নি। আলতাই প্রকল্প তুরস্কের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। একদিকে এটি 1500-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে 600-র বেশি দেশীয় কোম্পানি এর সঙ্গে যুক্ত, যারা সরবরাহ চেইন গড়ে তুলছে। ইঞ্জিন, ইলেকট্রনিক্স, সেন্সর, গোলাবারুদ, আর্মর প্লেট সহ নানা উপাদান তৈরি করছে। ফলে তুরস্কের ভেতরে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যা শুধু সেনাবাহিনীর জন্য নয়, রপ্তানির ক্ষেত্রেও বিশাল সুযোগ তৈরি করবে। বিশ্ববাজারে ট্যাঙ্ক রপ্তানির প্রতিযোগিতা তীব্র। দক্ষিণ কোরিয়ার K2, জার্মান লিওপার্ড 2A7, আমেরিকার অ্যাব্রামস, ভারতের অর্জুন ও চীনের টাইপ 99 সবগুলোর সঙ্গেই আলতাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তুরস্কের সুবিধা হলো এর খরচ সাশ্রয়ী ও ডিজাইন রক্ষণাবেক্ষণের সহজতা। মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া অঞ্চলে তুরস্কের সামরিক অবস্থান এখন অনেক শক্তিশালী। সিরিয়া, ইরাক, লিবিয়া, ককেশাস ও পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে আলতাই ট্যাঙ্ক তুর্কি সেনাবাহিনীর স্থলযুদ্ধ সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রতিরোধী ব্যবস্থা, উন্নত সেন্সর ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতার কারণে এটি শহুরে যুদ্ধেও কার্যকর হবে। বিশেষজ্ঞদের মতে আলতাই ট্যাঙ্ক লিওপার্ড 2A7 বা M1A2 আব্রামসের সমমানের হলেও এর দাম প্রায় অর্ধেক। ফলে এটি সম্ভাব্যভাবে তুরস্কের রপ্তানি তালিকায় শীর্ষস্থানে আসতে পারে। তুরস্ক বর্তমানে আলতাইয়ের দুটি সংস্করণে কাজ করছে, T1 এবং T2। T1 হলো মূল ট্যাঙ্ক মডেল, যেখানে উন্নত সুরক্ষা, নিশানায়ন ব্যবস্থা এবং ডিজিটাল কন্ট্রোল রয়েছে। T2 সংস্করণে থাকবে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, উন্নত কমান্ড এবং কন্ট্রোল নেটওয়ার্ক আর স্বয়ংক্রিয় টার্গেট রিকগনিশন ব্যবস্থা। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে T3 সংস্করণ তৈরি করার, যা মানববিহীন ও AI নিয়ন্ত্রিত নেভিগেশন সুবিধা পাবে। তুরস্ক বর্তমানে বিশ্বের 11তম বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ। এরদোয়ানের ভাষায়, আমরা 180টি দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করেছি এবং 2025 সালে এই সংখ্যা আরও বাড়বে। ড্রোনের পর এবার ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল ও যুদ্ধবিমান ক্ষেত্রেও তুরস্ক আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা তৈরি করছে। আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বহু দেশ ইতিমধ্যে আলতাই ট্যাঙ্কে আগ্রহ দেখিয়েছে। আলতাই প্রকল্পের মাধ্যমে এরদোয়ান যে রাজনৈতিক বার্তা দিয়েছেন তা স্পষ্ট। তুরস্ক আর পশ্চিমা ব্লকের ছায় নয়, বরং নিজস্ব পথে এগুচ্ছে। আত্মনির্ভরতা কেবল অর্থনৈতিক বা প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তুরস্কের জনগণের কাছে আলতাই ট্যাঙ্ক এখন এক ধরনের গর্বের প্রতীক। যেমন 1960-এর দশকে আমেরিকার জন্য অ্যাপোলো প্রকল্প ছিল। যদিও আলতাই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রবল, সমালোচকরা কিছু প্রশ্ন তুলছেন, যেমন দেশীয় ইঞ্জিন বালতুর পূর্ণ কার্যকারিতা এখনও পুরোপুরি প্রমাণিত নয়। ট্যাঙ্কের প্রতি ইউনিট উৎপাদন খরচ উচ্চ, যা বাজেটের উপর চাপ ফেলতে পারে, এবং প্রকল্পের বিলম্ব তুরস্কের পরিকল্পনা দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তবুও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে এই সমালোচনা তুরস্কের প্রযুক্তি আত্মনির্ভর যাত্রাকে থামাতে পারবে না। আলতাই ট্যাঙ্ক তুরস্কের জন্য কেবল একটি অস্ত্র নয়, এটি প্রতিরক্ষা কূটনীতির নতুন মুখ। এটি সেই আত্মবিশ্বাসের প্রতীক যা একটি দেশকে বলে দেয়, আমরা নিজের প্রযুক্তি নিজেই রক্ষা করতে পারি। প্রেসিডেন্ট এরদোয়ান যেভাবে বলেছেন, আমরা বাধা পেরিয়েছি, অবরোধ ভেঙেছি এবং
এখন এমন এক স্থানে দাঁড়িয়ে আছি যেখান থেকে কেউ আমাদেরকে পিছু টানতে পারবে না। আলতাই ট্যাঙ্কের মাধ্যমে তুরস্ক একদিকে সামরিকভাবে আত্মনির্ভরতা অর্জন করছে, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। বিশ্ব রাজনীতির অস্থিরতায় এই ট্যাঙ্ক শুধু যুদ্ধের জন্য নয়, এটি তুরস্কের সার্বভৌমত্ব, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতির দৃঢ় ভিত্তি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।